বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা অনলাইন ক্লাস উপভোগ করছেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে এবং সংশ্লিষ্ট শিক্ষক যারা এই অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পাঠদান করাচ্ছেন তাদেরকে। আশা করি আল্লাহর রহমতে তোমরা মহামারী করোনার মধ্যেও সুস্থ ও সুন্দর আছো, সেই কামনা করছি। বিশ্বব্যাপী করোনায় যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা অসুস্থ হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার ক্লাস শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ এই শ্রেণীর গত ক্লাসে আমি বানান পড়িয়েছিলাম। এই বানানের কিছু অংশ বাদ ছিল, সেটা আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা খাতা কলম সাথে নিয়ে প্রস্তুত থাকবে। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এই মর্মে ঘোষণা করেছেন যে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে এই অনলাইন ক্লাসের যে বাড়ির কাজ দেওয়া হবে, সেই কাজগুলো তোমরা খাতায় প্রত্যেক বিষয় আলাদা আলাদা করে খাতায় সেগুলো বাড়ির কাজ করবে। এগুলো পরবর্তীতে মূল্যায়ন করা হবে, এটা অতীব জরুরি এবং প্রয়োজনীয়। আশা করি তোমরা গত ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারছো বানান সম্পর্কে। আজকে আমি বানানের দ্বিতীয় অংশে অর্থাৎ কিছু অংশ বাদ ছিল সেটা নিয়ে আলোচনা করব। এখান থেকে জেএসসি, এসএসসি এবং বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তোমরা সেগুলো ভালোভাবে নজরে আনবে। আশা করে যাই তোমরা এর থেকে ভালো অ্যান্সার করতে পারবে। দেখো এখানে লেখা আছে বানান, সত্যবিধান ও অন্যান্য বানান। অর্থাৎ সত্যবিধান অর্থাৎ সম্পর্কিত অর্থাৎ মূর্ধন্য সম্পর্কিত বানান এবং অন্যান্য কিছু বানান আছে, সেগুলো আমি দেখাবো। গত ক্লাসে আমি দেখাইনি, সেগুলো এখন দেখাবো। আশা করি গত ক্লাসে বাড়ির কাজগুলো তোমরা ভালো করে করছো এবং অনুধাবন করতে পারছো। সত্যবিধান আমি গত ক্লাসে এই দুইটা বর্ণ শুধুমাত্র তৎসম সংস্কৃত শব্দের বানানে ব্যবহার হয়, অন্য কোনো শব্দের বানানে ব্যবহার হয় না। আবার বলছি, তৎসম সংস্কৃত শব্দের বানানে এই দুটো বর্ণ বসে, অন্য কোনো শব্দ যেমন দেশি, বিদেশি, তদ্ভব, অতৎসম শব্দ সমস্ত শব্দে এই বর্ণ দুটো বসে না। এর পরিবর্তে মূর্ধন্য জায়গায় দন্তন্য বসে আর এটার জায়গায় দন্তন্য স অথবা তালব্য স বসে। অর্থাৎ শুধুমাত্র তৎসম শব্দের বানানে এই দুটো বর্ণ বসে, অন্যান্য শব্দের ক্ষেত্রে হয় দন্তন্য বা এই দুটো বর্ণ বসবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখন এই পাঠ শেষে তোমরা কি জানতে পারবে আমি সেটি একটু আলোচনা করি। পাঠ শেষে তোমরা জানতে পারবে সত্যবিধান কাকে বলে, সত্যবিধানের বিভিন্ন নিয়ম অর্থাৎ স কোথায় কোথায় বসে সেটা এবং অন্যান্য বানানের নিয়মগুলো তোমরা জানতে পারবে এবং উদাহরণগুলো জানতে পারবে এবং কোন প্রশ্নগুলো বোর্ডে এসেছিল সেগুলো তোমরা জানতে পারবে। প্রথমত আমরা দেখি সত্যবিধান কি। তোমরা জানো বিধান মানে হচ্ছে নিয়ম বা নীতি বা নীতিমালা। ঠিক আছে, তাহলে সত্য হচ্ছে স্বলেখার নিয়ম। যেহেতু বাংলাতে তিনটা স রয়েছে, কয়টা? এখন কোন স কোথায় বসবে সেটা একটা কোথায় বসবে সেটা ব্যবহার করব আমরা কিভাবে, সেটার একটা নিয়ম। যেহেতু এই বর্ণটা সংস্কৃত বা তৎসম শব্দে ব্যবহার হয়, এজন্য বাংলাতে কিভাবে বসবে, কোথায় বসবে, বাংলাতে কোন স বসবে, যেহেতু তিনটার উচ্চারণ এক, এই জন্য কোন স কোথায় বসবে, কিভাবে বসবে, নিয়মটা কি, এটাই হচ্ছে সত্যবিধান। অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত যে তৎসম বা সংস্কৃত শব্দ আছে, অর্থাৎ বাংলা ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দ শতকরা 25টা ব্যবহার হয়। শতকরা 25 বাংলা ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দ ব্যবহার হয়। এর মধ্যে মূর্ধন্য স এবং মূর্ধন্যের ব্যবহার রয়েছে। তাহলে এই বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে এই মূর্ধন্য স যেভাবে বসবে তার নিয়মটাই হচ্ছে সত্যবিধান। অর্থাৎ মূর্ধন্য স এর সঠিক ব্যবহারকে সত্যবিধান বলে। ঠিক আছে, তাহলে এখন দেখি এই মূর্ধন্য স কোথায় কোথায় বসে। প্রথমত আমরা 1 নম্বরে যাচ্ছি। যেমন দেখো রি একটা বর্ণ, যদি বানানটা ইংরেজি বা বিদেশি না হয় তাহলে রির পরে যদি কোনো স আসে ওই সটা মূর্ধন্য স হবে। অর্থাৎ রির পরে তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য স হবে। যেমন দেখো ঋষি, কৃষি, কৃষক। ঠিক আছে, তাহলে রির পরে স হয়েছে। রির একটা সংক্ষিপ্ত বর্ণ হচ্ছে রি, রিকার, এরপরে মূর্ধন্য স হয়েছে, এখানেও তাই মূর্ধন্য স হয়েছে। ঠিক আছে, তাহলে রির পরে তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য স হয়। ঠিক আছে, আমরা এটা সঠিক ব্যবহার করব। 2 নম্বর দেখো র, এর একটা সংক্ষিপ্ত রূপ হিসেবে আমরা রেফ ব্যবহার করি। তাহলে র বা রেফ যদি কোনো বর্ণে থাকে তার পরবর্তী সটা মূর্ধন্য স হবে। ঠিক আছে, এরপরে মূর্ধন্য স হবে। বানানটা কি হবে? তৎসম বা সংস্কৃত শব্দের বানান। অর্থাৎ দেশি বা বিদেশি অন্যান্য শব্দের ক্ষেত্রে কিন্তু এই বর্ণ বসবে না, তখন দন্ত স অথবা তালব্য স ব্যবহার হবে। শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দের বানানে রি বা র থাকে যদি তার পরবর্তী সটা মূর্ধন্য স হবে। যেমন দেখো বর্ষা, বর্ষ, বর্ষণ,
আকর্ষণ। ঠিক আছে, দেখো তাহলে রেপ মানে হচ্ছে র, ঠিক আছে, তাহলে রেপ মানে যদি র হয় তাহলে বর্ষণ, বর পরে র আসছে, তারপরে মূর্ধন্য ষ আছে, প্রত্যেকটা একই রকম হয়েছে, অর্থাৎ রির পরে সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য ষ হবে। ঠিক আছে, এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে, কিছু বানান আছে যেগুলোতে র থাকার কারণে মূর্ধন্য ষ হয়নি, যেমন দেখো বর্ষা, এই বর্ষা হচ্ছে দেশীয় একটা অস্ত্রের নাম বর্ষা। ঠিক আছে, তারপরে দেখো আদর্শ, এগুলো হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, এখানে মূর্ধন্য ষ হবে না এই বানানগুলো, যেমন দেখো দর্শন। ঠিক আছে, তারপরে পরামর্শ, এখানে যত রেপ থাকুক না কেন মূর্ধন্য ষ বা তালব্য ষ হবে, অর্থাৎ এখানে তালব্য ষ হবে, মূর্ধন্য ষ হবে না। ঠিক আছে, আরো দেখো স্পর্শ, আমরা এই বানানগুলো লিখে থাকি, এখানে আবার মূর্ধন্য ষ তোমরা ভুল করে দিও না। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ রর পরে এখানে মূর্ধন্য ষ হবে না, এখানে তালব্য ষ হবে। তারপরে দেখো পরবর্তী নিয়ম, দেখো ট বা ঠ, আমরা গত ক্লাসে পড়িয়েছি ট বা ঠ। ঠিক আছে, ট বা ঠ এরপরে মূর্ধন্য ষ হয়েছে, ট বা ঠ এর পরে মূর্ধন্য হয়েছিল, আর এখানে হচ্ছে ট বা ঠ এর পরে যদি কোনো যুক্ত বর্ণ গঠন করি, ট বা ঠর সাথে কোনো যুক্ত বর্ণ গঠন করতে যে ষ আসবে ওইটা হবে মূর্ধন্য ষ। কিন্তু বন্ধুরা বানানটা হতে হবে তৎসম বা সংস্কৃত, ইংরেজি বা বিদেশি হলে হবে না। ঠিক আছে, তাহলে ট ঠর সাথে যুক্ত বর্ণ গঠন করব, তাহলে কি হবে, যুক্ত বর্ণ গঠনে মূর্ধন্য ষ হবে, এই বর্ণটা হবে। ঠিক আছে, অনেক উদাহরণ আছে, আমরা এই বর্ণগুলো বানানটা ব্যবহার অনেক সময় ভুল করে থাকি, রাস্তাঘাটে ভুল থাকে, যেমন দেখো কষ্ট। বন্ধুরা তোমরা কি বলতে পারবা কষ্ট কি ইংরেজি শব্দ, বিদেশি শব্দ? না, বোঝাই যাচ্ছে এটা ইংরেজি শব্দ না। তাহলে কষ্টতে টর সাথে যুক্ত বর্ণ হয়েছে, তাহলে এই শটা হবে মূর্ধন্য ষ। নষ্ট, ওষ্ঠ, কাষ্ঠ, তাহলে এগুলো সব তৎসম বা সংস্কৃত শব্দ। ঠিক আছে, নষ্ট, ওষ্ঠ, দৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি। ঠিক আছে, তাহলে এরকম দেখো মিষ্টি, প্রত্যেকটা বানানই তৎসম বা সংস্কৃত, অর্থাৎ বিদেশি বা দেশি বা ইংরেজি বা আরবি ফার্সি কোনো শব্দ না, এই জন্য এই বানানগুলোতে মূর্ধন্য ষ হয়েছে। অর্থাৎ ট বা ঠর সাথে যুক্ত বর্ণ গঠন করতে হলে ষ যেটা আসবে, যদি বানানটা তৎসম হয় তাহলে ওই শটা হবে মূর্ধন্য ষ। ঠিক আছে, তাহলে এই বানানটা অতীব গুরুত্বপূর্ণ। এর ব্যতিক্রম আমরা দেখে থাকি যদি বানানটা বিদেশি হয়ে থাকে। তোমরা একটু জিনিস খেয়াল করো, যেমন দেখো আমরা অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানে বা সাইনবোর্ডে বানানগুলো ভুল করে থাকি, যেমন দেখো স্টার্ট, যেহেতু স্টার্ট বোঝাই যাচ্ছে এটা ইংরেজি শব্দ, এজন্যই দন্তের ষ হয়েছে, এখানে মূর্ধন্য ষ হবে না। স্টেশন, অনেক সময় আমরা ভুল করে থাকি স্টেশনারি। অটো স্টার্ট, স্টার্ট, তাহলে দন্তের ষ হবে, বারবার খেয়াল রাখতে হবে। স্টার্ন, এখানে দন্তন্য হবে, দন্তস্ব হবে, কিন্তু স্টার্ন ফেল আছে বানানটা, এখানে মূর্ধন্য ষ আছে, এখানে মূর্ধন্য হচ্ছে, অর্থাৎ বানানটা ভুল আছে। আমরা খেয়াল করব স্টার্ন ইংরেজি শব্দ, এইজন্য মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ব্যবহার হবে না। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে ডায়াগনস্টিক সেন্টারে লেখা থাকে, তাহলে ডায়াগনস্টিক ইংরেজি শব্দ, এজন্য দন্তস্ব হবে। তারপরে লেখা থাকে প্লাস্টিক সার্জারি, ইংরেজি শব্দ, এজন্য দন্তস্ব হবে। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো অনেক সময় ভুল করে থাকি, যেমন পোস্ট, পোস্ট অফিস, পোস্ট ইংরেজি শব্দ, দন্তস্ব হবে, পোস্টার। ঠিক আছে, এই বানানগুলোর সাথে আমরা অতীব পরিচিত। ঠিক আছে, এই জন্য আমরা এই বানানগুলো শুদ্ধ করব। ট্রাস্ট, ইংরেজি শব্দ, এই জন্য দন্তস্ব হবে। ঠিক আছে, এরকম বহু বানান আছে, যদি বানানটা তৎসম বা সংস্কৃত না হয়ে থাকে, বিদেশি বা দেশি বা তদ্ভব বা অতৎসম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দন্তস্ব অথবা তালব্য ষ হবে। তোমরা একটা জিনিস খেয়াল করবা, ইংরেজি কোনো শব্দের উচ্চারণ যদি থাকে, ইংরেজিতে এস থাকে, তাহলে দন্তস্ব হবে, এস এইচ থাকলে তালব্য ষ হবে। ঠিক আছে, তাহলে তোমরা খেয়াল করলে ট ঠর সাথে যুক্ত বর্ণ গঠন করতে যদি তৎসম শব্দ হয়, তাহলে বানানটা মূর্ধন্য ষ হবে, অন্যান্য ক্ষেত্রে দন্তস্ব বা তালব্য ষ হবে। ঠিক আছে, এই বানানগুলো আমরা অনেক ভুল করে থাকি। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা নিয়ম, হ্যাঁ খেয়াল করো,
আমাদের যেহেতু স্বরবর্ণ 11টি আছে, এর মধ্যে বলছে দুইটা স্বরবর্ণ ভিন্ন অর্থাৎ বাদে অন্য একটা শব্দের ভাঙতে গেলে যদি দুটো অংশ আসে, এই অংশ যদি স্বরবর্ণ আসে, ওই স্বরবর্ণটা হবে এই দুটা স্বরবর্ণ বাদে ছাড়া, আর দ্বিতীয় পাশে আসবে কি ক অথবা র, তাহলে ওই বানানে ইজিক্যাল টু কি হবে মূর্ধন্য ষ হবে। ঠিক আছে, অর্থাৎ অ বা আ এই দুটি স্বরবর্ণ ছাড়া অন্য যে কোনো স্বর আসবে, তারপরে যদি ক অথবা র আসে তাহলে কি হবে মূর্ধন্য ষ হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এর উদাহরণ কি হতে পারে। অ আ ছাড়া অন্য স্বর ক অথবা র এর পরে মূর্ধন্য ষ হয়। নবম দশম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষার্থী তোমরা এই নিয়মটা অনেক সময় পরীক্ষা দিতে পারে যে অ আ ভিন্ন অন্য স্বর ক অথবা র এর পরে কি হয়, তাহলে তোমরা অ্যানসার করবে মূর্ধন্য ষ হয়। ঠিক আছে, এখন আমরা উদাহরণ দেখি। যেমন দেখো চিকিৎসা। এখন তোমরা কি জানো চিকিৎসা অর্থ কি? এই চিকিৎসা মানে হচ্ছে উপকারীর উপকার করতে ইচ্ছা, অর্থাৎ কোয়ার সাথে দেখো দীর্ঘিকার আছে। আমরা বলছি অ বা আ ছাড়া অন্য স্বর আসবে, এখন অন্য স্বর আসছে দীর্ঘিকার, এরপরে বলছে র বা ক অথবা র আসবে, তাহলে এখানে কি আসতেছে রেপ মানে হচ্ছে র, এই জন্য পরবর্তী স্বরটা মূর্ধন্য ষ হয়েছে। ঠিক আছে, তাহলে অ বা আ ছাড়া অন্য স্বর, এখানে অন্য স্বর বলতে দীর্ঘিকার আসছে, এরপর ক অথবা র অর্থাৎ র আসছে, এই জন্য পরবর্তী স্বরটা মূর্ধন্য ষ হয়েছে। তাহলে চিকিৎসা বানানে এরকম হয়েছে। তারপরে দেখো আমরা এই বানানটা প্রায় ভুল করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বানানটা খেয়াল করবে, বিভিন্ন পরীক্ষায় চাকরি, বিসিএস, নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এই বানানটা এসে থাকে। ঠিক আছে, 2019 সালে অর্থাৎ এইবার জেএসসি পরীক্ষা, গতবার যে জেএসসি পরীক্ষা হয়েছে এই পরীক্ষাতে 2019 জেএসসি পরীক্ষা আসছে সঠিক বানান কোনটি। ঠিক আছে, তাহলে এটা উত্তর ছিল। এখন দেখো আমরা বিশ্লেষণে যাই। মর সাথে দীর্ঘকার আছে, আমরা বলছি অ বা আ ছাড়া অন্য স্বর, এখানে দীর্ঘকার আসছে, এরপরে রেপ মানে হচ্ছে র, তাহলে র আসছে, এই জন্য পরবর্তী স্বরটা মূর্ধন্য ষ হয়েছে। ঠিক আছে, তাহলে অ বা আ ছাড়া অন্য স্বর, এরপর যদি ক অথবা র আসে তাহলে মূর্ধন্য ষ হয়। আরেকটা উদাহরণ দেখি আমরা, চক্ষুষ্মান। ঠিক আছে, এখন দেখো রস্যকার, এরপরে এই কিওটা ভাঙলে হয় ক যোগ স, তারপরে দেখো আবার স আসছে, অর্থাৎ একাধিক নিয়ম পড়ছে। তাহলে এই বানানগুলো হচ্ছে অ অথবা আ এই স্বরবর্ণ বাদে অন্য স্বর ক অথবা র আসলে তাহলে কি হবে মূর্ধন্য ষ হবে। ঠিক আছে, অ আ ছাড়া অন্য স্বর ক অথবা র পরে মূর্ধন্য ষ হয়। এই বানানটা, এই উদাহরণটা বেশি সবচেয়ে পরীক্ষায় এসে থাকে। গত বছর অর্থাৎ জেএসসি পরীক্ষায় 2019 এই প্রশ্নটা এসেছিল, তোমরা প্রশ্নটা বানানটা খেয়াল করবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী নিয়ম দেখো, ই বা উ, এটা হচ্ছে রস্যিকার, এটা হচ্ছে রস্যুকার। এই দুটি বর্ণ দিয়ে কিছু উপসর্গ আছে। ঠিক আছে, এই দুটি বর্ণ দিয়ে যদি কোনো উপসর্গ গঠন হয় এরকম কিছু বানানে বলছে, তাহলে মূর্ধন্য ষ হবে। অর্থাৎ ই বা উকার যুক্ত উপসর্গের পর কিছু বানানে মূর্ধন্য ষ হয়। এই দুটো বর্ণ দিয়ে উপসর্গ গঠন হবে। এখন নবম দশম শ্রেণী তোমরা জানো উপসর্গ কাকে বলে, অষ্টম শ্রেণী হয়তো জানো না তোমরা। উপসর্গ হচ্ছে প্রিফিক্স, ইংরেজিতে তোমরা প্রিফিক্স পড়ো, সেই প্রিফিক্সের বাংলা হচ্ছে উপসর্গ। এই দুটো বর্ণ দিয়ে যদি কোনো উপসর্গ হয়, অর্থাৎ শব্দের আগে অতিরিক্ত যে চিহ্নগুলো থাকে সেটা হচ্ছে উপসর্গ। ঠিক আছে, ই বা উকার যুক্ত উপসর্গের পর কিছু বানানে, সব বানানে না, কিছু বানানে মূর্ধন্য ষ হবে। হ্যাঁ, জেএসসি শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, 2018 জেএসসি এই প্রশ্নটা এসেছিল যে ই বা উকার যুক্ত উপসর্গের পর কিছু বানানে মূর্ধন্য ষ হয়, এর উদাহরণ কোনটি? ঠিক আছে, সেই উদাহরণটা আমি এখন দেব। অর্থাৎ এই প্রশ্নটা জেএসসি 2018 এবং এখান থেকে উদাহরণ এসএসসি পরীক্ষায় গতবার এসেছে। আমি উদাহরণটা দিচ্ছি, দেখো অভিষেক। আমরা বলছি ই বা উকার যুক্ত উপসর্গের পর, তাহলে অভি একটা উপসর্গ। ঠিক আছে, এই উপসর্গটা গঠন হয়েছে তোমরা খেয়াল করবে রস্যিকার দিয়ে। আমরা বলছি এই দুটো বর্ণ দিয়ে কোনো উপসর্গ যদি গঠন হয় তাহলে কিছু বানানে মূর্ধন্য ষ হবে, অর্থাৎ ওর পরবর্তী স্বরটা মূর্ধন্য ষ হবে। ঠিক আছে, পরবর্তী স্বরটা মূর্ধন্য ষ হবে, তাহলে অভির সাথে রস্যিকার আছে, পরবর্তী স্বরটা মূর্ধন্য ষ হয়েছে। ঠিক আছে, এই উদাহরণটা 2018 জেএসসি এবং 2020 এসএসসি পরীক্ষায় এসেছে। তাহলে অতি গুরুত্বপূর্ণ পরীক্ষা এসেছে সঠিক বানান কোনটি, সঠিক বানান কোনটি, এটা আসছে এসএসসি তে এইভাবে, এটা সঠিক বানান ছিল। এইবার পরীক্ষাতে যারা 2020 এ এখনো রেজাল্ট পাওনি তোমাদের এটা এসেছিল।
এবং যারা পরীক্ষার্থীর সামনে তোমরা ভালো করে খেয়াল করবে, সঠিক বানান অভিষেক, যেহেতু অভি একটা উপসর্গ রস্যিকার দিয়ে গঠন হয়েছে, এই জন্য পরবর্তী স্বরটা মূর্ধন্য স হয়েছে। ঠিক আছে, তারপরে আরো উদাহরণ দেখো, বিষম। তাহলে বি একটা উপসর্গ, বি উপসর্গটা গঠন হয়েছে কি দিয়ে? রস্যিকার দিয়ে, এই জন্য পরবর্তী স্বরটা মূর্ধন্য স হয়েছে। তারপরে দেখো সুষম। সুষমের সু একটা উপসর্গ, সু উপসর্গ গঠন হয়েছে রস্যকার দিয়ে, এই জন্য পরবর্তী স্বরটা মূর্ধন্য স হয়েছে। আমি যদি সুষমা লিখি তাও হবে। ঠিক আছে, তাহলে এই উদাহরণগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। আরেকটা উদাহরণ দেখো, প্রতিষেধক। দেখো প্রতি একটা উপসর্গের এর সাথে রস্যিকার যুক্ত হয়েছে, তাহলে প্রতি উপসর্গে ইকার যুক্ত, ইকার যুক্ত উপসর্গ, প্রতিতে ইকার আছে, পরবর্তী স্বরটা মূর্ধন্য স হয়েছে। ঠিক আছে, তাহলে খেয়াল করবে। এখানে আবার কিছু ব্যতিক্রম আছে, তাহলে এই নিয়মের কিছু ব্যতিক্রম উদাহরণ আছে। যেমন আমরা বলে নিয়েছি যে ই বা উকার যুক্ত উপসর্গের পর কিছু বানানে, অর্থাৎ সব বানানে না। যেমন দেখো অভি কিন্তু একটা উপসর্গ, অভিসার, আমি যখন অভিসার লিখবো তখন কিন্তু আবার মূর্ধন্য স হয়নি, এটা ব্যতিক্রম। ঠিক আছে, ব্যতিক্রম উদাহরণগুলো খেয়াল করবে যাতে বানানে তোমাদের সমস্যা না হয়। তারপরে দেখো অভিসম্পাত। অভিসম্পাত মানে অভিশাপ দেওয়া, তাহলে এখানেও অভি উপসর্গের পরে রস্যিকার থাকার পরেও দন্ত স হয়েছে, কারণ এগুলো ব্যতিক্রম উদাহরণ, তোমরা অবশ্যই খেয়াল করবে এগুলো। ঠিক আছে, আচ্ছা পরবর্তী নিয়মে আসি। দেখো ট ঠ গেছে, এখানে একটা জিনিস দেখো, ত বা থ এর সাথে যদি কোনো যুক্ত বর্ণ গঠন হয়, ত বা থ এর সাথে কোনো যুক্ত বর্ণ গঠন হতে গেলে তখন আবার মূর্ধন্য স হবে না। ত থর সাথে সবসময়, অনেক সময় মূর্ধন্য স দিয়ে ভুল করতে পারি, তাহলে ত থর সাথে যুক্ত বর্ণ হতে গেলে দন্ত স হবে। ঠিক আছে, যেমন দেখো দুস্তর, বস্তু, গোস্ত, আস্ত, স্বাস্থ্য, স্বাস্থ্য, সুস্থ, সুস্থ, ব্যবস্থা, অবস্থা। ঠিক আছে, তাহলে ত বা থর সাথে যুক্ত বর্ণ হতে গেলে তখন দন্ত স হবে, আর ট ঠর সাথে মূর্ধন্য স হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করবা, ত থর সাথে দন্ত স আর ট ঠর সাথে মূর্ধন্য স। এখন আমরা আরেকটা নিয়ম দেখি। এখন দেখো চ বা সর সাথে কি হবে? তাহলে এখানে তালব্য স হবে, যেহেতু দন্ত স, তালব্য স, মূর্ধন্য স তিনটার উচ্চারণ এক, এই জন্য খেয়াল রাখতে হবে ট ঠর সাথে মূর্ধন্য স, ত থর সাথে দন্ত স, চ ছর সাথে তালব্য স। তাহলে তালব্য স কিভাবে হবে? দেখো আমরা যদি লিখি আশ্চর্য, তাহলে খেয়াল করো চ আছে, আমরা বলছি চ বা সর সাথে যুক্ত বর্ণ গঠন করতে তালব্য স হবে। ঠিক আছে, ঠিক আছে, শিরোচ্ছেদ এই বানানটা অতীব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, তাহলে স আছে এই জন্য তালব্য স হয়েছে। ঠিক আছে, নিশ্চিত, নিশ্চিত, খেয়াল রাখবে, নিশ্চয়। তাহলে চ বা সর সাথে যুক্ত বর্ণ গঠন হতে গেলে তালব্য স হবে, ট ঠর সাথে মূর্ধন্য স এবং ত থর সাথে দন্ত স হবে। তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে। একটি বড় নিয়ম তোমরা একটু খেয়াল করো। দেখো ই বা উ এর সাথে যদি বিসর্গ, এই দুইটা বর্ণের যে কোনোটার সাথে যদি বিসর্গ আসে, আমি এটা সংক্ষেপে লিখে দিলাম। ঠিক আছে, এর সাথে কি হবে? বিসর্গ, আর বানানটা গঠন হবে সন্ধির নিয়মে, অর্থাৎ সন্ধিতে দুইটা পার্ট থাকে, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। প্রথম অংশে যদি রস্যি অথবা রস্যুর সাথে বিসর্গ থাকে, ঠিক আছে, আর দ্বিতীয় অংশে যদি কি থাকবে? ক থাকতে পারে, ক, প, ফ। বইতে অবশ্য খ দিয়ে আছে, কিন্তু ক দিয়ে কোনো উদাহরণ নেই, এই জন্য আমরা ক, প, ফ আসবে। তাহলে ইজিক্যাল টু কি হবে? মূর্ধন্য স হবে। ঠিক আছে, তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? ই বা উ এর সাথে বিসর্গ, আর দ্বিতীয় অংশে যদি ক, প, ফ আসে তাহলে বিসর্গ উঠে যাবে, এই বিসর্গের স্থানে মূর্ধন্য স হবে। ঠিক আছে, ই বা উ এর পরে বিসর্গ, এরপর যদি ক, প, ফ আসে তাহলে বিসর্গের স্থানে মূর্ধন্য স হবে। অর্থাৎ প্রথম অংশে রস্যই বা উর সাথে বিসর্গ, আর দ্বিতীয় অংশে যদি ক, প, ফ এর যে কোনোটা আসে তাহলে বিসর্গ উঠে যেয়ে মূর্ধন্য স হবে। অনেক উদাহরণ এখানে আছে, তোমরা অবশ্যই খেয়াল করবে। ঠিক আছে, তাহলে আরেকবার শুনে নাও, ই বা উ এর সাথে বিসর্গ, এরপর যদি ক, প, ফ আসে তাহলে বিসর্গটা উঠে যেয়ে মূর্ধন্য স হবে। তোমাদের বইতে খ দিয়ে আছে, কিন্তু আবারও বলছি খ দিয়ে কোনো উদাহরণ নেই, এই জন্য আমরা এই তিনটা বর্ণ দিয়েছি। এখন দেখো উদাহরণ আবিষ্কার।
আমি একটু ভেঙেই দেখালাম, খেয়াল করো। আমরা বলছি রস্যই বা উর সাথে বিসর্গ, তাহলে রস্যির সাথে বিসর্গ আছে। দ্বিতীয় অংশে কি থাকবে বলছি, ক থাকতে পারে, প থাকতে পারে, প থাকতে পারে, তাহলে এখানে ক আছে, ইজিক্যাল টু কি হবে, মূর্ধন্য ষ, তাহলে আবিষ্কার বানানে মূর্ধন্য ষ হয়েছে, এই যে। ঠিক আছে, তারপর দেখো দুষ্কর, দুষ্কর, এই বানানটা যারা নবম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণী তোমাদের সন্ধিতেও এই নিয়মটা আছে, এটা সন্ধি নিয়মও বটে, দুষ্কর। ঠিক আছে, তাহলে দুর সাথে রস্যকার, এর সাথে বিসর্গ, দ্বিতীয় অংশে ক আছে, এই জন্য এই বিসর্গটা উঠে মূর্ধন্য ষ হয়েছে। ঠিক আছে, বিসর্গ স্থানে মূর্ধন্য ষ হয়েছে। এরকম আরো উদাহরণ আছে। ঠিক আছে, যেমন বহিষ্কার, নিষ্ফল, নিষ্পাপ, নিষ্কলুষ, চতুষ্কোণ। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আছে। এখন যদি ই বা উকার যুক্ত এর সাথে বিসর্গ না আসে, অন্য শব্দের সাথে বিসর্গ আসে, যেমন দেখো অ অথবা আ, এর সাথে যদি বিসর্গ আসে আর দ্বিতীয় অংশে যদি ক খ আসে, তাহলে কি হবে? তোমাদের বইতে কিন্তু প ক আছে। হ্যাঁ, জেএসসি শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে, তোমাদের গত বছর সন্ধি থেকে এই প্রশ্নটা এসেছিল, আবার এটা নত্য সত্য বিধানে আছে। ঠিক আছে, তাহলে প্রথম অংশে থাকবে অ বা আ, আর দ্বিতীয় অংশে থাকবে ক খ প প, যেহেতু প প দিয়ে কোনো উদাহরণ নাই কিন্তু। ঠিক আছে, এটা জেএসসি পরীক্ষা 2019 এ আসছে, অর্থাৎ গতবার আসছে, যে অ বা আর সাথে বিসর্গ, এরপর যদি ক প প আসে, তাহলে বিসর্গ স্থানে কি হয়? উত্তর হবে দন্ত স হয়। তাহলে এটা জেএসসি পরীক্ষায় গতবার আসছে। ঠিক আছে, তাহলে তোমরা খেয়াল রাখবে, অ বা আ আসলে দন্ত স, রস্যই বা রস্যকার থাকলে তখন মূর্ধন্য স, অ বা আ আসলে দন্ত স। তাহলে এখন আমরা উদাহরণ দিই, দেখো নমযোগকার, নমস্কার। তাহলে ম, এখানে যেহেতু হসৎ চিহ্ন নেই, হলন্ত চিহ্ন নেই, হসৎ চিহ্ন মানে ওখানে স্বরবর্ণ থাকে না, যেহেতু এখানে হসৎ চিহ্ন নেই, তারপরে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা স্বরবর্ণ অ আছে ধরে নিতে হবে, তার মানে মর সাথে অ আছে। এরপরে দেখো বিসর্গ, তাহলে আমরা বলছি অ বা আ, এখানে অ আছে, এরপরে বলছি বিসর্গ আছে, দ্বিতীয় অংশে কি থাকবে? ক খ, এই দুইটার একটা, আসলে এই দুইটা দিয়ে কোনো উদাহরণ নেই, এই দুইটা থাকবে। ঠিক আছে, তাহলে ক আছে, উভয় মিলে কি হবে? দন্ত স, এই দন্ত স এখানে দেখো। ঠিক আছে, তারপর লেখো তিরস্কার, তিরযোগকার, একই কথা। ভাস্কর, আকার আছে, ভা যোগ কর। ঠিক আছে, তাহলে এই উদাহরণগুলো এই নিয়মে পড়ছে। ঠিক আছে, তোমরা খেয়াল করবে, এটা যেহেতু জেএসসি পরীক্ষায় গতবার আসছে, এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সব ক্লাসের জন্যই এগুলো গুরুত্বপূর্ণ। আমরা খ দিয়ে একটা উদাহরণ দেবো এখানকার, দেখো খ দিয়ে পদযোগ খলন, এই বানানটা আমরা ভুল করে থাকি। পদ, দর সাথে অ আছে, দ্বিতীয় অংশে, হ্যাঁ দ্বিতীয় অংশে খ আছে। ঠিক আছে, উভয় মিলে কি হবে? দন্ত স, তাহলে এর সঠিক বানান হবে পদস্খলন। পদস্খলন মানে পদ থেকে কাউকে ইস্তফা দেওয়া বা নামিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে পদস্খলনে এখানে খর একটা উদাহরণ, প এবং প বইতে থাকলেও প প দিয়ে কোনো উদাহরণ বইতে নাই। ঠিক আছে, তাহলে এই নিয়মটা তোমরা ভালো করে আয়ত্ত করবে। এরপরে দেখো সাত একটা উপসর্গ, সরি সাত একটা প্রত্যয়, সংস্কৃত সাত প্রত্যয়। আমরা জানি যে সংস্কৃত ভাষায় মূর্ধন্য স ব্যবহার হয়, কিন্তু এখানে সাতটা দন্ত স। কোন শব্দের শেষে যদি সাত প্রত্যয় যোগ হয়, কোন শব্দের শেষে সাত প্রত্যয় যোগ হয়, মনে করো এটা উচ্চারণে আছে সাত, আমি এখন লিখবো ধূলিসাৎ, অগ্নিসাৎ, ভূমিসাৎ, হ্যাঁ ধূলিসাৎ, তাহলে ওই সাতের উচ্চারণে কি হবে? দন্তস্বয় হবে, এখানে দন্তস্ব হবে, অর্থাৎ সংস্কৃত সাত প্রত্যয় যুক্ত শব্দের শেষে দন্তস্ব হবে, এখানে আমার মূর্ধন্য স হবে না। যেমন দেখো আত্মসাৎ, এটা আমরা বলছি উচ্চারণে, আমি যদি উচ্চারণ করি আত্মসাৎ, তাহলে কি লিখবো? দন্তস্ব লিখবো, তাহলে সংস্কৃত এই সাত প্রত্যয়ে দন্তস্ব হবে, মূর্ধন্য স হবে না। ঠিক আছে, অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ। ঠিক আছে, তাহলে সাত কোন প্রত্যয় যদি শব্দের শেষে যোগ হয়, ওই সটা দন্তস্ব হবে, ওখানে আবার মূর্ধন্য স হবে না। ঠিক আছে, এরপরে দেখো যদি দেশি শব্দ হয়, বিদেশি শব্দ হয়, আমি আগে দেখিয়েছি ও তদ্ভব শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স হবে না। ঠিক আছে,
খেয়াল রাখতে হবে, এটা অতীব গুরুত্বপূর্ণ। তোমরা বিশেষ করে বারবার বলা হচ্ছে শব্দটা বিদেশি কিনা, আরবি ফার্সি বা ইংরেজি কিনা। ইংরেজি শব্দ আমরা অবশ্যই জানি, ঠিক আছে। ওই শব্দগুলো যদি হয়ে থাকে তাহলে হয় দন্তস্ব হবে বা তালব্য হবে, সেখানে মূর্ধন্য ষ হবে না। অর্থাৎ দেশি বিদেশি ও তদ্ভব। তদ্ভব মানে হচ্ছে খাঁটি বাংলা শব্দ। আমরা সংস্কৃত থেকে যে পরিবর্তন হয়ে বাংলা ভাষায় যে শব্দগুলো এসেছে এটা হচ্ছে তদ্ভব শব্দ। এই শব্দগুলোর বানানে মূর্ধন্য ষ হবে না, হবে কি, হয় দন্তস্ব বা তালব্য হবে। তোমরা ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। যেমন দেখো, প্রায় জায়গায় লেখা থাকে হর্ন বাজাবেন না, হর্ন, সরি এই উদাহরণটা না। যেমন দেখো পোশাক, প্রায় জায়গায় লেখা থাকে পোশাকের দোকানে অনেক সময় পোশাক বানান ভুল থাকে। পোশাক বিদেশি শব্দ, এই জন্যই তালব্য হবে, ঠিক আছে। বার্নিশ, স্টার্ট, আমি আগেও দেখিয়েছি বিভিন্ন জায়গায় বানানটা ভুল থাকে। স্টেশন, অটো স্টার্ট, ঠিক আছে। এই বানানগুলো যেহেতু বিদেশি এই জন্য এখানে বোঝা যাচ্ছে যে বিদেশি বানান। তারপরে দেখো ট্রাস্ট, হ্যাঁ একটা ব্যাংকের নাম ট্রাস্ট, এখানে বানানটা হয়তো বাংলা বানানোর সময় ভুল আছে, আমরা খেয়াল করব। তাহলে দেশি বিদেশি ও তদ্ভব শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ষ হবে না, এখানে দন্তস্ব বা তালব্য ষ হবে, ঠিক আছে। এখন কিছু বানান আছে যে বানানের শুরু থেকেই অর্থাৎ প্রথম থেকেই মূর্ধন্য ষ হয়ে আসতেছে, কোনো নিয়মে পড়তেছে না। এদেরকে বলে নিত্য বা স্বভাবতই। না পড়ে বানানে এমনিতেই মূর্ধন্য ষ হবে, অর্থাৎ যে বানানে মূর্ধন্য ষ এমনিতে হয়েছে। যেমন দেখো আমরা যে ভাষা বানানটা লিখি, এখানে আমি যত নিয়ম দিছি এই নিয়ম কিন্তু দিইনি, অর্থাৎ ভাষাতে মূর্ধন্য ষ এমনিতে হয়েছে। যেমন আমি মানুষ, আমি অনেক নিয়ম দিয়েছি কিন্তু মানুষের যে মূর্ধন্য ষ এটা কোনো নিয়মে পড়ে নাই, এমনিতে হয়েছে। পৌষ, ঠিক আছে। দেশ, এই দেশ মানে হিংসা, তাহলে এখানে মূর্ধন্য ষ। আষাঢ়, আষাঢ়ে মূর্ধন্য ষ এমনি হয়েছে, ঠিক আছে। আষাঢ় বানানটা পরীক্ষা আসে যে নিত্য বা মূর্ধন্য ষ, স্বভাবতই মূর্ধন্য ষ হয়েছে কোন বানানে, এটাতে, ঠিক আছে। ষড়যন্ত্র, ষোড়শ, রোষ, কোষ, এরকম বানানগুলো তোমরা খেয়াল করবে। পরীক্ষা আসতে পারে নিত্য বা স্বভাবতই মূর্ধন্য ষ হয়েছে কোন বানানে, ঠিক আছে। এই বানানগুলো আছে, তোমরা বই থেকে আরো খেয়াল করবে। এগুলো হচ্ছে এমনি, অর্থাৎ নিত্য বা স্বভাবতই মূর্ধন্য ষ হয়েছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো যে নত্ব এবং সত্য বিধান, বিশেষ করে নবম ও দশম শ্রেণীতে পরীক্ষায় আসে। নত্ব সত্য বিধান ব্যাকরণের যে 4টি অংশ আছে, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এখন নত্ব আর সত্য বিধান এটা কোন অংশে আলোচনা হয়, ঠিক আছে। যেহেতু এই দুইটা বর্ণকে উচ্চারণ করলে হয় ধ্বনি, তাহলে এটা ধ্বনিতত্ত্বের মধ্যে যাবে। তাহলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তাহলে নত্ব এবং সত্য বিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা হয়, এটা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ভালো করে খেয়াল করবে। যেহেতু গত বছর এসএসসি পরীক্ষা আসছে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা হয়, তাহলে এটাও আসতে পারে যে নত্ব এবং সত্য বিধান ব্যাকরণের কোন অংশে আলোচনা হয়, এটা হচ্ছে ধ্বনিতত্ত্বে, ফনোলজিতে আলোচনা হয়, ঠিক আছে। এখন দেখো আমি লিখছিলাম এখানে সত্য বিধান এবং অন্যান্য বানান। অন্যান্য বানান বলতে আরো দুই একটা বানানের নিয়ম বাদ আছে। যেমন দেখো রেপ, র এর ব্যবহার আমি দেখিয়েছি, তারপরে রেপ দিয়ে আরেকটা বানান আছে, তোমরা খেয়াল করবে। কোন বর্ণের শব্দের উপরে, কোন শব্দের বর্ণের উপরে যদি রেপ থাকে, ঠিক আছে, এই নিয়মটা লিখে দিচ্ছি। রেপের পর ব্যঞ্জনের দ্বিত্বতা হবে না। ক্লাস অষ্টম শ্রেণীর বইয়ে এই নিয়মটা আছে কিন্তু। দ্বিত্বতা মানে দুইবার, অর্থাৎ কোন বর্ণের উপর যদি রেপ থাকে, কোন বর্ণের উপর রেপ থাকলে ওই বর্ণটা দুইবার উচ্চারণ হবে না বা দুইবার ব্যবহার হবে না। আগে মানুষ অনেকে ব্যবহার করতো এবং সংস্কৃত ভাষায় এখনো ব্যবহার করা হয়। বাংলাতে বলছে রেপ যেখানে থাকবে ওই বর্ণ দুইবার হবে না। যেমন আগে ধর্ম এইভাবে বানান লেখা হতো, ধর্ম বানান হয়েছে, তাহলে আমরা বলছি কি রেপ থাকলে ব্যঞ্জন দুইবার হবে না, অর্থাৎ এই ব্যঞ্জনটা একবারই হবে। ধর্ম, কর্ম আগে এইভাবে লিখতো, ঠিক আছে। তাহলে এখন বলছে যখন রেপ বসবে ওই ব্যঞ্জনটা একবার বসবে। ধার্য, ধৈর্য, কার্য, অর্চনা, ফার্মেসি। তাহলে কখনোই এই মটা, এই অন্তর্জটা এখানে জফলা বা এগুলো হবে না, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ দুইবার হবে না। কোন ক্ষেত্রে? যখন বর্ণের উপর রেপ থাকবে। রেপ থাকা মানে ওই বর্ণ একবার হবে, ঠিক আছে, দুইবার হবে না। রেপের পরে ব্যঞ্জনের দ্বিত্বতা
হবে না। ঠিক আছে, এটাও খেয়াল রাখতে হবে। এখন আরেকটা জিনিস দেখুন, উম অথবা অনুস্বরের ব্যবহার। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ, তোমরা খেয়াল করবে। আমরা যখন সন্ধি করি, সন্ধিতে দুইটা অংশ হয়, প্রথম অংশ দ্বিতীয় অংশ। সন্ধি দেখার সময় প্রথম অংশের শেষ ধ্বনি দেখতে হয়, দ্বিতীয় অংশের প্রথম বর্ণ দেখতে হয়। তাহলে সন্ধিতে যদি প্রথম অংশের শেষ বর্ণটা ম হয়ে থাকে, এরপরে যদি ক বর্গ থাকে, তখন অনুস্বর হবে। তাহলে সন্ধির প্রথম অংশের শেষ ধ্বনি যদি ম হয় আর দ্বিতীয় অংশের প্রথম বর্ণ যদি ক বর্গীয় হয়, ক বর্গ মানে ক খ গ ঘ, এই চারটি বর্ণের যদি একটি আসে, তাহলে ওখানে ম হবে না, কি হবে? উম হবে না, হবে হচ্ছে অনুস্বর। অর্থাৎ সন্ধিতে ম এর পরে যদি কণ্ঠবর্গীয় বা ক বর্গীয় ধ্বনি আসে, তাহলে ওখানে উম না হয়ে কি হবে? অনুস্বর হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বইতে একটা কবিতা আছে, নাম হচ্ছে জীবন সঙ্গীত। ওখানে সঙ্গীত বানানটা তোমরা খেয়াল করছো কিভাবে আছে? এখন দেখো, এখন দেখো, আমরা বলছি সন্ধিতে ম, প্রথম অংশে ম আছে, দ্বিতীয় অংশে বলছি ক বর্গীয় ধ্বনি, তাহলে ক খ গ ঘ, এই চারটা বর্ণ যে কোনোটা থাকবে, তাহলে এখানে কি আছে? গ আছে। তাহলে আমরা কি বলছি? অনুস্বর হবে। তাহলে সঙ্গীত বানানে কি হবে? সঙ্গীত অনুস্বর হবে। বানানে কিন্তু কি আছে? উময় গ আছে। ঠিক আছে, ওটা অনেক আগের বানান। ঠিক আছে, এই জন্য আধুনিক বানানে ম এর পরে কণ্ঠবর্গীয় বা ক বর্গীয় ধ্বনি যে কোনোটা আসলে সেখানে অনুস্বর হয়ে যাবে। সংঘাত, ঠিক আছে, অহংকার, সংকীর্ণ, তাহলে খেয়াল করো, এগুলো আধুনিক বাংলায় ময়ের পরে কণ্ঠবর্গীয় যে কোনো ধ্বনি আসলে সেখানে কি হবে? অনুস্বর হবে, উম হবে না। যদি এই নিয়ম ফলো না করে, এই নিয়ম অনুসরণ না করে, এই সন্ধি গঠিত ভাবে এই শব্দগুলো যদি না আসে, তাহলে কি হবে? তাহলে সেখানে উম হয়ে যাবে। ঠিক আছে, এই পদ্ধতি যদি এই সন্ধি নিয়ম অনুসরণ না করে, সেক্ষেত্রে কি হবে? তাহলে উম হবে। এই নিয়ম অনুসরণ না করলে সেখানে উম হবে। এখন আমরা দেখি, যেমন দেখো সঙ্গ, সঙ্গী, এখানে কিন্তু ওই নিয়ম ফলো করেনি। গঙ্গা, শিক্ষাঙ্গন, ঠিক আছে। তাহলে এই বানানগুলো তোমরা খেয়াল করো একটু, তাহলে এখানে এই নিয়মগুলো ফলো করেনি, এই জন্য এখানে এই বানানগুলো কি? অনুস্বর হয়নি। ঠিক আছে, উম হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, বিভক্তি ও প্রত্যয়হীন। বিভক্তি হচ্ছে শব্দের শেষে অতিরিক্ত চিহ্ন বসে প্রত্যয় উতায়। ঠিক আছে, তাহলে প্রত্যয় নেই, বিভক্তি নেই এমন শব্দের শেষে অনুস্বর হবে, আর প্রত্যয় এবং বিভক্তি আছে এমন শব্দের শেষে উম হবে। ঠিক আছে, অর্থাৎ বিভক্তি আর প্রত্যয় যদি না থাকে তাহলে উম হবে, অনুস্বর হবে, এবং থাকলে কি হবে? উম হবে। খেয়াল রাখতে হবে, বিভক্তি বা প্রত্যয় নেই, অর্থাৎ শব্দের শেষে অতিরিক্ত কোনো চিহ্ন নেই, তাহলে ওই শব্দের বানানে যদি অনুস্বর হবে। আর যদি প্রত্যয় বা বিভক্তি থাকে তাহলে উম হবে। যেমন দেখো আড়ং, আড়ং। এখন যদি বলি আড়ং এ যাব, তাহলে আড়ং এ হবে একার এবং উম হবে, যেহেতু এটা একটা বিভক্তি বা প্রত্যয়। যেহেতু প্রত্যয় এবং বিভক্তি যোগ হলে উম হবে, যদি না হয় তাহলে হবে অনুস্বর। ঠিক আছে, যেমন আমরা লিখতে পারি রং, রং, এর সাথে অতিরিক্ত কোনো চিহ্ন নেই, বিভক্তি বা প্রত্যয় নেই, এই জন্য কি বসছে? অনুস্বর বসছে। এখন যদি বলি রঙের, তাহলে এর বসছে, এর একটা বিভক্তি। তাহলে বিভক্তি বা প্রত্যয় যোগ হলে উম হবে, বিভক্তি বা প্রত্যয় যোগ না হলে কি হবে? অনুস্বর হবে। ঢং লিখতে পারি, এই যে বিভক্তি বা প্রত্যয় নেই, এই জন্য অনুস্বর হয়েছে। আমি যদি বলি ঢঙের, নানা ঢঙে, তাহলে একার হয়েছে, বিভক্তি বা প্রত্যয় যোগ হয়েছে। তাহলে বিভক্তি বা প্রত্যয় যদি না থাকে তাহলে অনুস্বর হবে, বিভক্তি এবং প্রত্যয় থাকলে শব্দের শেষে উম হবে। ঠিক আছে, খেয়াল রাখবা বন্ধুরা। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি
নত্ব সত্যবিধান এবং কিছু বর্ণের বানান। তারপরে আমি দু একটা জিনিস দেখাবো তোমাদের, সেটাও বানান। যেমন দেখো, আমরা প্রায় ভুল করে থাকি, খেয়াল রাখবা, আমরা লিখতে গেলে প্রায় ভুল করে থাকি। দুটার উত্তরেই হ্যাঁ, একটা রস্যিকার একটা দীর্ঘিকার। কোথায় কোন কি বসাবো? যখন কোন প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না উত্তর আসবে, আমি আগেও দেখিয়েছি, তাহলে কোন বাক্যের শেষে যদি রস্যিকার থাকে, ওই বাক্যের উত্তরে যদি হ্যাঁ অথবা না আসে তাহলে রস্যিকার হবে। আর হ্যাঁ বা না ছাড়া অন্য উত্তর আসলে, অন্য উত্তর আসলে এটা হবে। ঠিক আছে? যেমন এখানে রস্যিকার আছে, তাহলে প্রশ্ন করতে হবে, আমাকে এমন ভাবে প্রশ্ন করতে হবে যেন উত্তর আসবে হ্যাঁ অথবা না। তাহলে কি হবে? এখানে প্রশ্ন করতে হবে তুমি কি খাও। এখানে বলছে তুমি কি খাও, হ্যাঁ খাই, অথবা না খায় না। ঠিক আছে? তাহলে হ্যাঁ অথবা না যদি উত্তর আসে, সেই ক্ষেত্রে রস্যিকার বসাবো। আরেকটা বাক্য দেখি বন্ধুরা, আমরা কিন্তু এই বানানগুলো ভুল করে থাকি, কোথায় কোনটা বসবে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই এটা বুঝতে পারি না। ঠিক আছে? এই জন্য ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আসতে হবে। হ্যাঁ অথবা না যদি উত্তর আসে কোনো প্রশ্নের উত্তরে, তাহলে হবে রস্যিকার। হ্যাঁ বা না ছাড়া অন্য উত্তর আসলে তখন হবে দীর্ঘিকার। আরেকটা জিনিস, এই দীর্ঘিকারটা হচ্ছে সর্বনাম পদ। এটা পদের ক্ষেত্রেও ভেরিয়েশন রয়েছে, অর্থাৎ পার্থক্য রয়েছে। ঠিক আছে? কি রস্যিকার, এটা হচ্ছে বিশেষণ বা অব্যয় পদ। কি দীর্ঘিকার, এটা হচ্ছে সর্বনাম পদ। ঠিক আছে? তাহলে এই দুইটা বর্ণের যে বানানটা, এটা কিন্তু অনেক ভুল যায়, আমরা সঠিক ব্যবহার করতে পারি না, এই জন্য ভালো করে খেয়াল করতে হবে। আরেকটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যেমন দেখো তৈরি, তৈরি, এখন কোনটা কোথায় বসাবো? শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তৈরি আমরা দুই রকম ব্যবহার করি, কিন্তু কোথায় কি, কোনটা কি বসবে। ঠিক আছে? যখন তৈরি, এটা হচ্ছে ক্রিয়াপদ, আর এটা হচ্ছে বিশেষণ পদ। পদের মধ্যে পার্থক্য রয়েছে, তাহলে ব্যবহারেও পার্থক্য রয়েছে। ঠিক আছে? যে বাক্যে রস্যিকার থাকবে ওটা দিয়ে ক্রিয়াপদ বোঝাতে হবে, যে বাক্যে দীর্ঘিকার থাকবে ওটা দিয়ে বিশেষণ বোঝাতে হবে। ঠিক আছে? তাহলে আমরা দুটো উদাহরণ দিই। ঠিক আছে? এখন যদি আমি দিই যে এটা হাতে তৈরি, তাহলে এই বাক্যের তৈরিটা কি পদ? তৈরি মানে কাজ করা বোঝাচ্ছে, তৈরি তৈরি করা বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে এটা ক্রিয়াপদ, যেহেতু এখানে ক্রিয়াপদ, তাহলে এই জন্য রস্যিকার বসছে। যদি বলি এটা হাতে তৈরি করা হয়েছে, এটা হাতে তৈরি করা হয়েছে, এখানে কিন্তু ক্রিয়াপদ আছে করা হয়েছে, তাহলে এটা কিন্তু ক্রিয়াপদ না। তাহলে এটা কি করা হয়েছে? হাতে তৈরি করা হয়েছে। তাহলে এই তৈরিটা হচ্ছে বিশেষণ পদ। যেহেতু বিশেষণ পদ, এই জন্য বিশেষণ পদে দীর্ঘিকার হবে, আর ক্রিয়াপদ যদি বোঝায় সেক্ষেত্রে রস্যিকার হবে। তাহলে তোমরা শিখতে পারলে যে রস্যিকার হচ্ছে ক্রিয়াপদ, অর্থাৎ ওটা ক্রিয়া হিসেবে, ভার্ব হিসেবে ব্যবহার হবে, আর দীর্ঘিকার থাকলে ওটা বিশেষণ বা কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে? এটাও আমরা ভুল করে থাকি, তোমরা খেয়াল করবে এখন থেকে যেন আর ভুল না হয়। এরপরে দেখো, দুতে কোন সময় দীর্ঘকার থাকে, দুতে রস্যকার থাকে, কোনটা কোথায় বসবে খেয়াল করবে। যে দু দীর্ঘকার থাকলে সেখানে দূরত্ব বোঝাবে, দূরে বোঝায়, আর এটা হচ্ছে অন্য ক্ষেত্রে দূরে বোঝানো বাদে অন্য সব জায়গায় রস্যকার হবে, আর দু দিয়ে যদি দূরে বোঝায় তাহলে দীর্ঘকার হবে। আমি একটা উদাহরণ দিয়ে দিছি, দূর বা দূরে। আমি যদি বলি দূর দেশ, হ্যাঁ, দূরগামী, দূরবীন। ঠিক আছে? তাহলে দূরে বোঝাচ্ছে, এই জন্য দীর্ঘকার হবে। তাহলে দূরে বোঝালে দীর্ঘকার, দূরে না বোঝালে রস্যকার হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি তোমরা দুরন্ত টেলিভিশন দেখে থাকো, দুরন্ত টেলিভিশনে দেখো এখানে বানান কি রস্যকার, কারণ দুরন্ত দিয়ে দূরে বোঝাচ্ছে না, এই জন্য দূরে বাদে অন্য সমস্ত জায়গায় রস্যকার হবে, আর দূরে বোঝালে রস্যকার হবে। ঠিক আছে? দুরন্ত পথিক, দুরন্ত। ঠিক আছে? খেয়াল রাখবে। এরপরে দেখো, আরেক ভয় দীর্ঘকার থাকে, কোনটা কোথায় বসাবো খেয়াল রাখবে।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যবহার করে থাকি ভূত, ঠিক আছে, অদ্ভুত, ভুতুড়ে, ঠিক আছে, তারপরে ভূত, এইগুলো বানান। খেয়াল রাখবে, অদ্ভুত ও ভুতুড়ে, দেখো এই দুইটা বানানে রস্যকার আসছে। খেয়াল রাখবে, অদ্ভুত এবং ভুতুড়ে বানানে রস্যকার, এই দুটা শব্দ বাদে যত বানানে ভূত আছে সব দীর্ঘকার। অদ্ভুত আর ভুতুড়ে বানানে রস্যকার, বাদ বাকি সমস্ত ভূতে দীর্ঘকার হবে। তাহলে আমি যদি এখন বলি ভূত, ভূতপূর্ব, অভূতপূর্ব, তাহলে দেখো সমস্ত জায়গায় দীর্ঘকার, অর্থাৎ অদ্ভুত আর ভুতুড়ে শব্দ দুটিতে রস্যকার হবে, বাদ বাকি সমস্ত ভূতে দীর্ঘকার হবে। ঠিক আছে? হ্যাঁ, আরেকটু জিনিস দেখো, আমি গতদিনও দেখিয়েছি, এই যে একটা জ্যোতিবাচের চিহ্ন, এটা হচ্ছে ইংরেজিতে বলে ডট। এটার ব্যবহারে আমাদের বেশিরভাগই ভুল যাচ্ছে। কোন শব্দের সংক্ষেপ, আমি কোন শব্দ সংক্ষেপে লিখবো, লিখতে গেলে যে চিহ্ন ব্যবহার করব সেটা হচ্ছে ডট চিহ্ন। ঠিক আছে? যেমন আমরা বেশিরভাগই এরকম লিখে থাকি, মনে করো কারোর নাম মুহাম্মদ, কারোর নাম মুহাম্মদ, কারোর নাম মুহাম্মদ। ঠিক আছে? এটা কোনো সমস্যা নাই, সবগুলো বানান সঠিক। আমি যখন এই বানানগুলো সংক্ষেপে লিখবো তখন যেটা হবে সেটা ভুল যাচ্ছে আমাদের। ঠিক আছে? তাহলে মোহাম্মদে এটা নিলাম, মোহাম্মদে রস্যকার নিলাম, এখানে মোহাম্মদে এটা নিলাম। অর্থাৎ যখন কোন সংক্ষেপে লিখবো তখন আমরা চিহ্নটা বসাবো। তাহলে বাংলাতে কেন বসাবো না? এটা হচ্ছে শব্দ সংক্ষেপ চিহ্ন। ঠিক আছে? ডট চিহ্ন, নাম হচ্ছে শব্দ সংক্ষেপ চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণী তোমাদের বইতে জ্যোতিবাদ চিহ্নটা রয়েছে, অর্থাৎ কোন শব্দের সংক্ষেপ বোঝাতে এই চিহ্ন বসবে। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাক্তারদের চেম্বারে গেলে আমরা প্রায় বানানটা ভুল দেখি, বিসর্গ দেওয়া থাকে, আসলে বিসর্গটা হবে না, এখানে হবে ডট চিহ্ন। তারপরে ডক্টর, ঠিক আছে, আলাইহিস সালাম, রাজিয়াল্লাহু, ঠিক আছে, রহমাতুল্লাহ, প্রাইভেট, লিমিটেড, প্রোভাইডার। তাহলে এই বানানগুলোতে আমরা সবসময় কি বসাবো? ডট চিহ্ন, অর্থাৎ শব্দ সংক্ষেপ চিহ্ন বসাবো। ঠিক আছে? এই বানানটা অনেক ভুল যায়, আমরা শব্দ সংক্ষেপ যখনই লিখবো কোনো শব্দে তাহলে ডট চিহ্ন বসাবো, বিসর্গ বা কোলন চিহ্ন বসাবো না। ঠিক আছে? অতীব গুরুত্বপূর্ণ একটি বানানের নিয়ম এটাও। ঠিক আছে? এরপরে দেখো আরেকটা চিহ্ন, আমরা কোলন, এই কোলনকে আমরা বিসর্গ হিসেবে ব্যবহার করে থাকি। কোলনকে কি ব্যবহার করি? বিসর্গ। আসলে বিসর্গ একটা বর্ণ, এই বর্ণ কখনো শব্দের শেষে বসে না। বিসর্গের আমরা ব্যবহার দেখিয়েছি, এটা শব্দের মাঝে বসে, কখনো শেষে বসে না। কোনো উত্তর লিখতে গেলে, উদাহরণ লিখতে গেলে, দৃষ্টান্ত লিখতে গেলে, নাটকের সংলাপের আগে আমরা কোলন চিহ্ন বসাবো। ঠিক আছে? কোলন কোথায় বসবে? যেমন দেখো, তোমরা লেখো সারাংশ লেখার সময় এখানে বিসর্গ দিয়ে শুরু করো, দেখো আ নম্বর সারাংশ, আসলে হয়নি, এখানে বিসর্গ হবে না, এখানে হবে কোলন অথবা কোলন ড্যাশ। ঠিক আছে? আবার দেখো ভাব সম্প্রসারণ লিখতেছো, এরপরে আমরা কোলন চিহ্ন দেব অথবা কোলন ড্যাশ দেব। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে বিসর্গ হবে না, এখানে কোলন হবে অথবা কোলন ড্যাশ হবে। তুমি রচনার বিভিন্ন পয়েন্ট দিচ্ছো, যেমন দেখো ভূমিকা, এরপরে আমরা কোলন দেব। ঠিক আছে? বিষয় লিখতেছো, দরখাস্ত, চিঠি বা প্রতিবেদনে, সেই ক্ষেত্রে আমরা কোলন চিহ্ন দেব। ঠিক আছে? তাহলে যত উদাহরণ লিখবো, নাটকের সংলাপ লিখবো, কোনো ডায়লগ লিখবো, সেই ক্ষেত্রে আমরা কোলন চিহ্ন বসাবো। ঠিক আছে? এটাও একটা বানানের নিয়ম বটে। তাহলে তোমাদের অনেক কিছু জানাতে পারলাম। আশা করি তোমরা যদি উপকৃত হও, সেক্ষেত্রে আমি বা আমাদের প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের শিক্ষকরা সবাই সার্থকতা লাভ করবে এবং তোমাদের দোয়া করবে যাতে আমরা আরো বেশি বেশি ক্লাস নিয়ে তোমাদের উপকার করতে পারি। ঠিক আছে? সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন বাড়ির কাজ দিচ্ছি। ঠিক আছে? প্রথমে হচ্ছে সপ্তম শ্রেণীর বাড়ির কাজ। ন ও স্বব্যবহারের 5টি করে নিয়ম ও প্রত্যেকটির 3টি করে উদাহরণ দাও। অর্থাৎ নত্যবিধানের 5টি নিয়ম, সত্যবিধানের 5টি করে নিয়ম লিখবে এবং প্রত্যেকটা নিয়মে 3টি করে উদাহরণ দেবে। এটা হচ্ছে সপ্তম অষ্টম 2 ক্লাসেরই। ঠিক আছে? এই বাড়ি কাজটা থাকবে। আর আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন, অষ্টম শ্রেণীর ন ও স ছাড়া
অন্য বানানের নিয়মগুলো উল্লেখ করো। ঠিক আছে, অষ্টম শ্রেণী এটা থাকবে, সাথে সাথে এটা থাকবে নত্ব এবং সত্য, অর্থাৎ নয় এবং স ছাড়া অন্য যে বানানগুলো আছে প্রত্যেকটার থেকে নিয়ম এবং উদাহরণ উল্লেখ করবে। এখন দশম শ্রেণীর জন্য আমি বাড়ি কাজ দিচ্ছি। নবম দশম শ্রেণী তোমরা খাতা কলম নিয়ে বাড়ি কাজটা করবে। অবশ্যই প্রতিষ্ঠান খোলার পরে তোমাদের এই বাড়ির কাজ মূল্যায়ন করে পরবর্তী কি রেজাল্টের সাথে এটা যোগ হবে। নবম ও দশমের বাড়ির কাজ। এক নম্বর, নত্ব ও সত্য বিধান কাকে বলে? প্রত্যেকটি 5টি করে নিয়ম লেখো। এগুলো একটা। আরেকটা হচ্ছে নিত্য, মধ্যাহ্ন ও মধ্যাহ্ন ব্যবহার হয়েছে এমন 10টি করে শব্দ লেখো। হ্যাঁ, তাহলে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে নত্য সত্য বিধান কাকে বলে এবং প্রত্যেকটি 5টি নিয়ম লাগবে। নত্য বিধানে 5টি নিয়ম হচ্ছে নিত্য, অর্থাৎ এমনিতেই মধ্যাহ্ন এবং মধ্যাহ্ন ব্যবহার হয়েছে এরকম এই মধ্যাহ্ন দিয়ে 10টি এবং মধ্যাহ্ন দিয়ে 10টি শব্দ লিখবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আগামী 7 তারিখে নবম ও দশম শ্রেণীর সাথে আমি আবার আসবো ইনশাআল্লাহ তোমাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে, এবং অবশ্যই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। তোমরা আবার মনোযোগী হবে এবং যারা ক্লাস করছে না তোমরা সবাইকে জানিয়ে দাও যে ক্লাসের বাড়ির কাজগুলো পরবর্তী পরীক্ষার জন্য মূল্যায়ন করা হবে। অর্থাৎ আগামী বৃহস্পতিবার তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে আবার দেখা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।